পরিযান পর্ব ৩০। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রুমালের সেলাই খুলছে চম্পা। তার প্রিয় ব্যক্তিকে যখন দেবার অধিকার নেই, তাহলে এসব রেখেই কি হবে? খুব যত্ন করে সে এগুলো বানিয়েছিল। সেলাইয়ের প্রতিটি ফোড়ে ছিল নিত্য নতুন অনুভূতি গাঁথা, যা সে শায়ের নামক পুরুষটির জন্য রেখেছিল। কিন্তু সেই পুরুষটি আজ অন্য কারো দখলে। অন্য কারো হাসিতে সে তৃপ্তি পায়, অন্য কাউকে নিয়ে ভাবে। আগে যদি জানত এই পুরুষটি তার হবে না, তাহলে কোনো অনুভূতি সে জমিয়ে রাখত না, দিত না ওই পাষাণ পুরুষকে মন। শায়ের পরীকে বিয়ে না করলেও হেরোনা কিছুতেই শায়েরের কাছে চম্পাকে বিয়ে দিতেন না। দেখতে শুনতে তো মেয়েটা কম নয়। কোমর ছড়ানো ঘন কালো চুল, ডাগর ডাগর চোখ, কি সুন্দর চেহারা! এমন সুন্দর মেয়েকে তিনি অর্থহীন এতিম ছেলের কাছে কেন বিয়ে দেবেন? তার মেয়েকে তিনি আরও বড় ঘরে বিয়ে দেবেন। তবে যখন সে শুনেছে শায়ের জমিদারের মেয়ে বিয়ে করে ঘরে তুলেছে, তখন থেকেই হিংসায় জ্বলে যাচ্ছেন। রূপবতী পরীকেও তার সহ্য হচ্ছে না, তাই তিনি খুশিনার সাথেও তেমন কথা বলেন না। কেননা খুশিনা খুব বড়াই করেন পরীকে নিয়ে। হেরোনার মেয়ের থেকেও দ্বিগুণ সুন্দরী মেয়েকে ঘরে তুলেছে শায়ের, এজন্য দুজনের মধ্যে চলে কথার প্রতিযোগিতা। চামেলি মাটিতে পা ছড়িয়ে বসে বোনের কাণ্ড দেখতাছে। সে ভালোবাসার অর্থ বোঝে না বলেই বোনের কষ্ট বুঝতে ব্যর্থ, তাই চেয়ে চেয়ে দেখছে শুধু। পরীদের বাড়ি থেকে এসে অনেক গল্পই বলেছে পরীর বাড়ি সম্পর্কে, চম্পা শুধু শুনেছে। বারান্দার মাটির তৈরি সিঁড়িতে চম্পা, আর বারান্দার মেঝেতেই চামেলি বসে আছে। পরী সেখানে আসতেই চামেলি খুশি হল, তবে চম্পা পরীর উপস্থিতি পেয়েও নিজের কাজ করতে লাগল। পরী কিছুক্ষণ চম্পার দিকে তাকিয়ে থেকে চামেলিকে বলল, ঘরে একা একা লাগছিল, তাই তোমার কাছেই ফুপু পাঠালেন। চামেলির বদলে চম্পা বলে, কেন, শেহারান ভাই নাই? না, উনি তো বাজারে গেছে, আসতে দেরি হবে। পরীর মুখে উনি শব্দটা শুনে মৃদু হাসল চম্পা। চামেলি উঠে এসে পরীর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। পরীকে চৌকির উপর বসিয়ে নিজেও বসল, তারপর বলল, নতুন ভাবি আপার লগে কথা কইও না, আপার মন ভালা না। দেখো না, শেহারান ভাইয়ের লগে রুমাল বানাইছে, এখন আবার খুলতাছে। ওনার জন্য রুমাল বানিয়েছে কেন? পরী বুঝেও না বোঝার ভান করল, যাতে চামেলি সব কথা বলে। আর কইও না নতুন ভাবি, খুশিনা ফুপু মারে কত্ত কইল শেহারান ভাইয়ের লগে আপার বিয়া দিতে, কিন্তু মা তো রাজিই হয় না। আপা সেই আশায় রুমাল বানাইল, কিন্তু দেখো শেষমেশ তোমারে ভাই বিয়া কইরা আনল। যদি আপার লগে বিয়া হইত, তাইলে কি তোমার মতো সুন্দর ভাবি পাইতাম? খিলখিল করে হেসে উঠল চামেলি। পরী আগেই বুঝেছিল চম্পা শায়েরকে পছন্দ করে, কিন্তু পুরোপুরি সব সে জানে না। যদি হেরোনার মতো থাকত, তাহলে হয়তো পরীর জায়গায় চম্পা থাকত। পরী সারা ঘর চোখ বুলিয়ে দেখে একটা ছেলের ছবি আর কিছু পোস্টার টাঙানো। পরী জিজ্ঞেস করে, এসব কার ছবি? চামেলি যেন আকাশ থেকে পড়ল, মাথায় হাত দিয়ে বলল, আল্লা গো, হেরে চিনো না তুমি? সালমান শাহ, অনেক বড় নায়ক হে। নায়ক? পরী ঠিক বুঝল না। ঘরবন্দি থাকাতে এসবের সাথে পরিচিত না আসে, তাই বিখ্যাত নায়ককে চিনতে পারল না। চামেলি আবার বলল, নতুন ভাবি, আমি আর আপা প্রতিদিন সন্ধ্যার সময় টুনিগোর বাড়িতে যাইয়া টেলিভিশন দেখি। তুমি দেখবা? না, আমি দেখব না, রাতের বেলা ফুপু বের হতে বারণ করেছে। ও, তুমি তো নতুন বউ, আহো আমরা তোমাগো ঘরে যাই, দেখি শেহারান ভাই আইসে নাকি। চামেলি গান ধরল, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। চামেলি নাচতে নাচতে যেতে লাগল, আর পরী হেঁটে হেঁটে। মেয়েটার দুরান্তপনা দেখতে ভালোই লাগে পরীর, কিন্তু চম্পার জন্য খারাপ লাগছে। সন্ধ্যের পর বাড়ি ফিরেছে শায়ের। পরী মাগরিবের নামাজ শেষ করে বসেছিল। একাই ছিল সে। ফুপু পাশের বাড়িতে খোশগল্প করতে গেছেন। চামেলি চম্পা টেলিভিশন দেখতে গেছে। পরী ঘরে সম্পূর্ণ একা। দরজার ঠকঠক আওয়াজ শুনে পরী দরজা খুলল। শায়ের পাশ কাটিয়ে ভেতরে ঢুকল।
পরী খেয়াল করেছে আসার পর থেকে সায়ের কেমন যেন আচরণ করছে, পরীর থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা চালাচ্ছে। কোন কারণে সায়ের এরকম করছে পরী তা ভেবে পাচ্ছে না। এতে খারাপ লাগছে পরীর, কেননা এই পুরুষটিকে যে তার ভীষণ মনে ধরেছে, সেই প্রথম যেদিন সম্পানের নৌকায় দেখা হয়েছিল সেদিন থেকে। সায়েরের কথাগুলো শ্রুতিমধুর মনে হতো পরীর কাছে। এত সুন্দর আর গুছিয়ে বোধহয় কেউ কথা বলতে পারে না। ক্ষণে ক্ষণে যখনই সেই পুরুষটির সাথে দেখা হতো তখন সে আবারও পরীকে মুগ্ধ করত। আর আজ সেই পুরুষই পরীর স্বামী। স্বামীর অবহেলা তো প্রতিটি নারীকেই ব্যথিত করে, সেজন্য পরীর মনটাও ভীষণ ব্যথিত। কাল থেকে সায়ের কোনো কথা বলেনি পরীর সাথে। পরী কিছু জিজ্ঞেস করলে জবাব দিয়েছে শুধু, এর বাইরে একটা কথাও সে বলেনি। পরনের পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরছে সায়ের। পরী তাকিয়ে আছে সায়েরের দিকে। নিজেকে পরিপাটি করে পিছন ফিরতেই পরীর চোখে চোখ পড়ল। সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল সে। বাইরে যাবার জন্য পা বাড়াতেই পরী বলে উঠল, কোথায় যাচ্ছেন? সায়ের না তাকিয়েই জবাব দিল, কাজ আছে। আমাকে একা রেখে যাবেন না। থমকে দাঁড়াল সায়ের। পিছন ফিরে বলল, কেন, ফুপু নেই? পাশের বাড়িতে গেছে। আপনি একা থাকতে ভয় পান? পরী কয়েক কদম এগিয়ে এলো। সায়েরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সূর্যাস্তের পর হৃদয়ের একাকিত্ব বাড়ে। তখন মানুষ সূক্ষ্ম একটা হৃদয় খোঁজে তার হৃদয়কে বাঁধার জন্য, একাকিত্ব দূর করতে চায়। ভয়ের থেকে মানুষ একাকিত্বে বেশি ভোগে। আপনি কি আমার একাকিত্ব বোঝেননি? এবারও পরীর চোখে চোখ রাখল না সায়ের, তবে চোখ দুটো যেন অনেক কথা বলতে চাইছে। নিজেকে সংযত করে সায়ের চলে এলো, বাইরে গেল না। পরী বলল, কিছু বলবেন না? এবার সায়ের মুখ খুলল, কণ্ঠে গম্ভীরতা এনে বলল, আমার জন্য একাকিত্ব ভোগ করতে হবে না আপনাকে। যেখানে আমি যোগ্য নই সেখানে আমার জন্য আপনি নিজেকে দুর্বল করবেন না। যদি কখনো আফসোস হয় তাহলে বলবেন, আমি সরে যাব আপনার পথ থেকে। পরীর মনে জানান দিল যে সায়ের কিছু শুনেছে। তাহলে কি রূপালীর বলা কথা সায়ের শুনেছে? তাই হবে, না হলে সায়েরের এত পরিবর্তন হতো না। বাড়ি থেকে আসার আগে রূপালী পরীকে কিছু কথা বলে। সায়ের ছোট ঘরের ছেলে, পরীর যোগ্য না, বামুন হয়ে চাঁদে হাত দিয়েছে, এমনকি অনেক আফসোস করেছিল। কিন্তু পরী তখন একটা জবাব দিয়েছিল, যদি টাকা পয়সা সুখ দিত তাহলে তুমি কেন সুখী হলে না আপা? রূপালী তারপর আর একটা কথাও বলেনি। সায়ের বোধহয় অর্ধেক কথা শুনেই এসব বলছে। আমার মনের পথে যে একবার আসে তার ফিরে যাওয়ার পথ নেই, আপনি ফিরবেন কিভাবে? সায়ের জবাব দিল না। পরীর সঙ্গে বেশিক্ষণ কথা বললে নিজেকে সংযত রাখা অসম্ভব, তাই পরীর থেকে সরে গিয়ে পালঙ্কে বসল। পরী এগোল না সায়েরের দিকে। সে ভাবল, রূপালীর মাথা খারাপ বলে কি সায়েরকেও মাথা খারাপ করতে হবে নাকি? রূপালী সবসময় পরীর সুখ চেয়ে বিধায় এসব বলেছে। পরী তখন ভেবেছিল সে নিজের সুখকে দেখিয়ে দেবে বোনকে, কিন্তু সায়েরই তো কুঁচতেছে না কিছু। পরী এগিয়ে গেল জানালার দিকে, হাত বাড়িয়ে খুলে দিল জানালা। হুড়মুড়িয়ে বেলি ফুলের সুবাস ঘরে এসে ঢুকল। পরী পেছন ফিরে সায়েরের দিকে তাকাল। শুয়ে আছে সায়ের। অস্থির চিত্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে আবারও জানালা দিয়ে বাইরে তাকাল। এশার নামাজ পড়েই শুয়ে পড়ল পরী। সায়ে আগেই ঘুমিয়ে গেছে। কালকে সে একটা কাজ জোগাড় করেছে। গ্রামের মাতব্বর সায়েরকে বেশ পছন্দ করেন। তিনি তার আরে কাজ করতে বলেছেন সায়েরকে। আজকে সেখানেই যাবে। পরীও উঠে ফুপুর কাছে গেল। কাজ না পারলেও কিছু কিছু সাহায্য সে করে। রান্নাঘরে ছিল পরী। তখনই একজন বৃদ্ধ মহিলা এলেন হাজারে করতে করতে। খুশিনা দৌড়ে গেলেন উঠোনে, আর পরী বসে রইল। মহিলাটি চিৎকার করে বলতে লাগলেন, শেহারান কই, ওর বউ কই? সায়েরও সেখানে গেল। বাড়ির সকলেও উপস্থিত। মহিলাটি কাঁদছে আর বলছে, হ্যাঁ রে শেহারান, কোন অপয়া মাই ঘরে তুললি যে কিনা আমার পোলাডারে খাইয়া দিল? কথাটা বুঝল না সায়ের, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে চাচি? কি হয় নাই ক, তোরে আর তোর বউরে আইনা আমার পোলাডা মইরা গেল। অলক্ষী মাইয়া, আইতেই আমার পোলা খাইল। তুই থাকবি কেমনে, তোরেও খাইব দেখিস। সায়েরের মনে পড়ল এই চাচির ছেলের গাড়ি করে পরীকে প্রথম এই বাড়িতে এনেছে। ছেলেটা মারা গেছে তাহলে? সে বলে, আপনার ছেলে মারা গেছে কখন? কাইল রাইতে ভালা পোলা ঘুমালো, সকালে আর উঠল না। অহন বউ পোলাপান খাইব কি? সব তোর বউয়ের লাইগা হইছে। অলক্ষী, এই সংসার টিকব না শেহারান, টিকব না। সায়ের ধমকে মহিলাটিকে বের করে দিলেন। অতঃপর নিজের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে পরী।
ছলছল নয়নে সে শায়েরের দিকে তাকিয়ে আছে। তবে সেখানে না দাঁড়িয়ে ঘরের ভেতরে চলে গেল। শায়ের বুঝে গেল এতক্ষণের সব কথাই পরীর কানে গিয়েছে। সে দ্রুত ঘরে গিয়ে পরীর হাত টেনে ধরল। পরী কাঁদছে দেখে ওকে নিজের বুকে জড়িয়ে নিল সে।